সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং আবৃত্তি শিল্পী তামান্না ডেইজির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 20তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এবং শুক্রবার বেলা 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 9 জুন পর্যন্ত। গ্যালারি 21-এ অনুষ্ঠিত হচ্ছে অসীম হালদার সাগরের শিল্পকর্ম প্রদর্শনী মুভিং রুটস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 3 জুন পর্যন্ত। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক চিত্রকলা প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 4 জুন পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 থাকছে শিশুতোষ নাটক ভূতের বাচ্চা সোলাইমান। তাজ্জব ব্যাপার, রিমোটটা নিজে থেকে ছুটে যাচ্ছে। কোন কোম্পানির রিমোট? কি করো তুমি? কি করো? এক্সারসাইজ করছি। এইভাবে এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আপনি আপনার স্বার্থের জন্য আমার সাথে ওনার বিয়ে দিতে চেয়েছিলেন? আরে তুমি তো পুরো বিষয়টাকে একটু অনুভবে নিচ্ছ। এখানে স্বার্থটার্থে তো কিছু নেই। আর মানে এই বিষয়টা ঘটলে যে শুধুমাত্র আমার লাভ হতো তা তো না, তোমারও তো লাভ হতো। আমার লাভের চিন্তা আপনাকে না করলেও চলবে। রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। আমার কষ্ট লাগলে আমি কিছু করতে পারবো। আমি গরিব, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি গরিব, এটি আপনার সমস্যা। আপনি কিচ্ছু করতে পারবেন না। আর বড় লোকেরা ভাই ভয়ানক খারাপ, যে কোনো সময় আপনারা ফালাই দিতে পারে। একটু সাবধান থাকেন ভাই। যান। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। আগামী 4 জুন সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আবৃত্তি শিল্পী তামান্না ডেইজির একক আবৃত্তি অনুষ্ঠান নারী বৃক্ষ ও স্বপ্নের মাদুলি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী তামান্না ডেইজি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? খুব ভালো। অসম্ভব ভালো লাগছে। গল্প করব এবং আবৃত্তি তো শুনবই, যেহেতু আবৃত্তির মানুষ আপনি, কবিতার জগতের মানুষ আপনি। তো শুরুতেই যেটা জানি যে 4 জুন অর্থাৎ শনিবার একটি আবৃত্তি অনুষ্ঠান এবং অ্যালবাম প্রকাশনা আয়োজন করা হয়েছে। আপনার একক আবৃত্তি অনুষ্ঠান এবং এটা দ্বিতীয়বারের মতন। তো শুনে নি যে এখন পর্যন্ত প্রিপারেশনটা কেমন? প্রিপারেশন একদম তো দোরগোড়ায় চলে এসেছে প্রোগ্রাম। প্রিপারেশন ভালো চলছে, একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আচ্ছা, এই যে এরকম একটি প্রোগ্রামের আগে তো নিজেদের থেকে অনেক রকম রিহার্সাল থাকে, সেই বিষয়টা একটু শুনি। রিহার্সাল করছি, যেহেতু আমি এখন একটা চাকরিতে আছি। আর আগের একক যখন অ্যালবাম হয়েছিল এবং প্রকাশনা অনুষ্ঠান সাথে অনুষ্ঠান হয়েছিল একক অনুষ্ঠান, তখন আমি ছিলাম শিক্ষার্থী, স্টুডেন্ট ছিলাম। এখন চাকরিতে, তো ওই সময়ের সাথে এই সময়টা একটু ভিন্ন। এখন তেমন রিহার্সালের সময় পাচ্ছি না, যতটুকু করা যাচ্ছে ততটুকুই। আগে আমি সারাদিনই থাকতাম
পড়াশোনার বাহিরে শুধু আবৃত্তি নিয়ে থাকা হতো। এখন একটু ব্যস্ততা বেড়েছে। একক আবৃত্তি অনুষ্ঠানের তো ওই দিন আসলে কতগুলি কবিতা পাঠ করা হবে? আমি সেদিন 23টা কবিতা পড়ব, নারী বিষয়ক সব, নারীর প্রেম, নারী দ্রোহ, নারীর সামাজিক অবস্থান। এই জন্যই প্রোগ্রামের নাম হচ্ছে শোকে সংগ্রামে নারীর বিস্তার। শিরোনামটা এরকম, যেহেতু সব নারী বিষয়ক কবিতা সেদিন থাকবে। আচ্ছা, 23টা কবিতার মধ্যে আসলে কার কার কবিতাগুলি রাখা হয়েছে? রবীন্দ্রনাথের কবিতা আছে, নজরুলের কবিতা আছে, এখনকার সময়ের কবিতা আছে, যেমন আগের শামসুর রহমানের আছে, সুবোধ সরকারের আছে, রহিমা আক্তার কল্পনার কবিতা আছে। মানে বিভিন্ন কবির কবিতা নিয়ে আমি সাজিয়েছি। বিশেষ করে আমি না, আমার যে আবৃত্তি গুরু মাহিদুল ইসলাম, তিনি আসলে পুরো অনুষ্ঠানটি নির্দেশনা দিয়েছেন এবং কবিতা সিলেকশনও আসলে তিনিই করেছেন। যেহেতু কবিতা নিয়ে কথা হচ্ছে, একটি কবিতা এখন হয় শুনে ফেলি। আচ্ছা, একটা প্রেমের কবিতা পড়ি, চিত্রা লাহিড়ীর কবিতা ইচ্ছে মেয়ে। তোমার সঙ্গে এক সন্ধে তারা গুনছে মেয়ে, এক সন্ধে, দুই সন্ধে, তিন সন্ধের তারা, ঘরের বাইরে আনলো টেনে মেয়ে পাগল পাড়া। তোমার সঙ্গে কথার কথা বলছি নীরবে মেয়ে, কথায় কথায় মুক্ত ডানার নতুন কাহিনী, বুনছে মেয়ে নকশি কাঁথায় তীব্র উদাসিনী। তোমার সঙ্গে অনেক দূরে যাচ্ছে একা মেয়ে, অনেক দূরে, কোথায় যেন মনে পড়ছে না, মনে পড়লেও মেয়ের মুখে কথা সরছে না। তোমার সঙ্গে অন্য ঘরে ঘুমুচ্ছে সেই মেয়ে, অন্য ঘরে, তবুও মেয়ে গাছের পাতায় ঢাকা, পাতার নিচে অকৃত্রিম ইচ্ছেগুলো রাখা। তোমার সঙ্গে আন ভুবনের স্বপন দেখে মেয়ে, ভুবন মানে ইচ্ছে মেয়ের, ইচ্ছে মতি নদী, নদীর বুকে আলগা দেহে বৃষ্টি পড়ে যদি। তোমার সঙ্গে বৃষ্টি ভেজা রাত্রি পাড়ের মেয়ে, দিন রাত্রি একসা করে মুখর আগুন পাশে, আকাশ থেকে কেউ কি ডাকে শিল্পিত উল্লাসে। তোমার সঙ্গে বৃষ্টি ভেজা রাত্রি পাড়ের মেয়ে, দিন রাত্রি একসা করে মুখর আগুন পাশে, আকাশ থেকে কেউ কি ডাকে শিল্পিত উল্লাসে। তোমার সঙ্গে আগুন নীলে ডুবছে এখন মেয়ে, নীলের ভেতর অতল নীলে খেয়া ফিরছে না, ইচ্ছে মেয়ে মরছে তবু বাড়ি ফিরছে না। বাহ, অসাধারণ। তো এই কবিতাটা কি অ্যালবাম থেকে নেয়া? অ্যালবামের কোনো কবিতা শুনলাম আমরা? আমার যে অনুষ্ঠানটি, সেটার 23টা কবিতার মধ্যে প্রথম 12টা কবিতা হচ্ছে নারী বৃক্ষ স্বপ্নের মাদুলি, আমার দ্বিতীয় একক অ্যালবাম থেকে, আর পরের 11টি হচ্ছে আমার আগের একক অ্যালবাম যেটা আছে সবলা, এবং যেটা নিয়ে আমি অনুষ্ঠান করেছিলাম সেখান থেকে একটা কবিতা পড়েছি। আচ্ছা, তো অ্যালবাম এবং সেদিন যে একক আবৃত্তি অনুষ্ঠান, এই দুটার মধ্যে কোনো সমন্বয় আছে, কোনো মিল আছে কি কবিতাগুলোর মধ্যে? সমন্বয়টা এখানেই, অ্যালবামের নামই অনুষ্ঠানটির নাম, এবং অ্যালবামের যে 12টা কবিতা নিয়ে আমি অনুষ্ঠানটা করছি, সাথে আমি পুরনো কবিতা পড়ছি। মানে দর্শকদের আমি নতুন এবং পুরনো কবিতা একটা সংমিশ্রণ দিতে চাই, উপহার দিতে চাই। এই জন্য অ্যালবামে কতগুলি কবিতা রয়েছে? 14টা কবিতা আছে। আচ্ছা, সেখানে কার কার কবিতা থাকছে? সেখানে রবীন্দ্রনাথের কবিতা আছে, সেখানে সুবোধ সরকারের কবিতা আছে, সেখানে রহিমা আক্তার কল্পনার কবিতা আছে, শামসুর রহমানের কবিতা আছে, শঙ্খ ঘোষের কবিতা আছে। এপার বাংলা এবং ওপার বাংলার কবিদের নিয়ে কবিতাগুলো। আচ্ছা, এবং যেটা বলছিলেন যে মাহিদুল ইসলাম আপনার এটা নির্দেশনা দিয়েছেন। আচ্ছা, সাধারণত আমরা দেখি যে কবিতা অ্যালবামে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা প্রভাব থাকে, তো সেই ব্যাপারটি আসলে কিভাবে রেখেছেন এখানে? আবহ সঙ্গীত আসলে দেয়া হয় কবিতাকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য, সেটি খুব জরুরি কিছু নয় আসলে, কবিতাকে আরেকটু শ্রুতিমধুর করার জন্য। তো সেখানেও আবহ সঙ্গীত আছে, কিন্তু ওটা অত প্রমিনেন্ট না, সেটা কবিতাকে যেন ছাপিয়ে না যায়, আমরা সেরকম আবহ সঙ্গীত ব্যবহার করি কবিতার জন্য। আচ্ছা, তো এই যে শনিবার অর্থাৎ 4 তারিখে বিশেষ কিছু গুণী মানুষ তো উপস্থিত থাকবেন, তাদের নামগুলো একটু শুনে ফেলি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন এমপি কাজী রোজি, যদি উনি একজন কবি এবং ওনার একটা কবিতা থেকে আসলে অ্যালবামের নামকরণ। আচ্ছা, আর হচ্ছে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস,
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামুল্লাহ এবং বিশিষ্ট আবৃত্তি শিল্পী গোলাম সারোয়ার, এবং সভাপতিত্ব করবেন আমার শিক্ষক মাহিদুল ইসলাম। এবং অনুষ্ঠানটি পুরোটা আয়োজন করছে আমার আবৃত্তি দল শর্টচিত্র। আর অ্যালবামটি বের হচ্ছে আবৃত্তি মেলা থেকে। আবৃত্তি অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান আছে একটি, আবৃত্তি মেলা সেখান থেকে বের হচ্ছে। বাহ, অনুষ্ঠানটি সম্পর্কে আমরা মোটামুটি অনেক কিছু শুনে ফেললাম। আশা করছি দর্শক সেদিন যাবে এবং এই অনুষ্ঠানটি উপভোগ করবে। তো এবার আসি একটু অন্য প্রসঙ্গে, যে আসলে আবৃত্তির সাথে চর্চাটা বা আবৃত্তির প্রতি যে আগ্রহটা, সেটা কবে থেকে, ছোট থেকেই কি আগ্রহটা ছিল? আগ্রহটা ছোট থেকেই ছিল, কিন্তু পড়াশোনার জন্য আসলে ওভাবে করা হয়নি। আমি সিলেটে জন্ম নিয়েছি, সিলেটে আমার বড় হওয়া, সেখানে শিশু একাডেমিতে ছিলাম 2 বছর। তারপরে আর পড়াশোনার চাপে করা হয়নি। তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আসলাম, এত বড় একটা ক্ষেত্র পেয়ে আসলে সেই লোভ আর সামলাতে পারিনি যে আবৃত্তিটা কেন করব না। এবং আবৃত্তির প্রতি ভালো লাগা থেকে আসলে এর সাথে যুক্ত হওয়া। অন্য অনেক জায়গা ছিল কাজ করার, কিন্তু আমি আবৃত্তিতেই লেগে থেকেছি এবং থাকবো, যেহেতু আগ্রহটা ছোট থেকেই ছিল। জি। আচ্ছা, একজন মানুষের প্রাত্যহিক জীবনে আসলে আবৃত্তিটা কতটুকু জরুরি? একজন আবৃত্তি শিল্পী হিসেবে আপনি আসলে কিভাবে দেখেন বিষয়টিকে? আবৃত্তি শিল্প জরুরি শিল্প চর্চার জন্য। কোনটা বেশি জরুরি কোনটা কম জরুরি সেটা আসলে আপেক্ষিক বিষয়, সেটা নিজের উপর নির্ভর করে। আবৃত্তি আমার কাছে জরুরি বলে মনে হয়, কারণ আবৃত্তি হচ্ছে সবচেয়ে নির্মেদ শিল্প। নির্মেদ এই অর্থে যে আপনি যেমন বলছিলেন যে আবহ সঙ্গীতের প্রয়োজন আছে কিনা বা আমরা সেখানে ব্যবহার করেছে কিনা। কবিতাতে আসলে কবিতা এবং সেটি পাঠ করা ছাড়া তার বেশি কিছু আনুষঙ্গিক প্রয়োজন হয় না। আপনার মাইক্রোফোন প্রয়োজন হয়, আর কবিতাটা পড়বেন এবং সেটা আপনি শ্রোতার কাছে পৌঁছে দেবেন। এবং নির্মেদ বলেই সেটা সবচেয়ে বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়। শিল্প মাধ্যমের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে আবৃত্তি, যদিও কম পঠিত হয়, কিন্তু এর যে আভিজাত্যটা আছে সেটা সবাইকেই ছুঁয়ে যায়। আচ্ছা, আপনার পছন্দের আবৃত্তি শিল্পীকে? আমার পছন্দের আবৃত্তি শিল্পী নিঃসন্দেহে মাহিদুল ইসলাম। এছাড়া শিমুল মুস্তাফা ভালো লাগে আমার, ওনার আবৃত্তি আমার খুবই ভালো লাগে। নারী আবৃত্তি শিল্পীর মধ্যে ঝর্ণা সরকারের আবৃত্তি আমার খুব ভালো লাগে। সময় হাতে আমাদের একেবারেই কম, তো একটি আবৃত্তি শুনি এখন। আচ্ছা, একটু আগে প্রেমের কবিতা পড়ছিলাম, এখন একটি নারীবাদী কবিতা পড়ছি। আচ্ছা। সুবোধ সরকারের ভালো মেয়ে খারাপ মেয়ে। ঠিক কাদেরকে ভালো মেয়ে বলে আমি এখনো বুঝতে পারি না। এই বাংলায় যেসব মেয়ের দাদা লম্পট, সেই সব মেয়ের সহজে বিয়ে হয় না। মা মাসিদের মতে যেসব মেয়েরা সারাদিন ঘরের কাজ করে, কোনো ছেলের সঙ্গে রাস্তায় ঘুরে বেড়ায় না, তারাই ভালো মেয়ে। বাবা থাপ্পড় মারে, ভাই থাপ্পড় মারে, মা ঘরে আটকে রাখে। মামা বাড়ির লোকেরা স্নেহের নামে যেখানে সেখানে হাত দিয়ে যায়, অথচ মুখ খোলে না কখনো। সে মেয়েকেই আমরা ভালো বলি। কাকে ভালো মেয়ে কাকে খারাপ মেয়ে বলে সে এক রহস্য। মাতাল স্বামী পরিত্যাগ করে যারা একা থাকতে চায়, তাদের বাড়িওয়ালা ঘর দিতে চায় না। যে মেয়ে বাসের মধ্যে ভদ্রলোকের গালে থাপ্পড় বসিয়ে দিল, গন্ডগোল থামাতে অফিস যাত্রীরা বললেন, দিদি পরের স্টপেজে নেমে একটা ট্যাক্সি ধরে দিন। যে মেয়ে কারো তোয়াক্কা করে না, নিজে আনি নিজে খায়। যে মেয়ে চাঁদপাল ঘাটে একা দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে, তার দিকে আমরা ভুরু কুচকে তাকাই। তাহলে বোদ্দা কথা কি দাঁড়ালো? মুখ বুজিয়ে যারা সব অত্যাচার সহ্য করে, তাদেরকে ভালো মেয়ে বলে? মুখ বুজিয়ে যারা সব অত্যাচার সহ্য করে না, তাদেরকে খারাপ মেয়ে বলে? অনেক ভালো লাগলো, অসম্ভব ভালো একটি কবিতা, মানে এত সুন্দর করে আপনি আবৃত্তি করলেন, অসম্ভব ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, কবিতা শোনাও হলো। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আড্ডা দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভির সকল দর্শককে এবং এনটিভির পরিবারকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।